देश की एक बहुत बड़ी चिंता की चर्चा की है। ये चिंता घुसपैठ के बढ़ते खतरे की है। कोलकाता के, पश्चिम बंगाल के लोग समय से आगे की सोचते हैं, इसलिए आपके बीच मैं लगातार इस बहुत बड़ी राष्ट्रीय चुनौती की चर्चा करता रहा। आजकल आप देखते हैं जिन देशों को, साथियों, मोदी नहीं, भाजपा नहीं, आपका एक वोट करा सकता है, आपका एक वोट। नमस्कार, নিউজ ওয়াচের পর্দায় সকলকে স্বাগত। আপনারা জানেন যে গত কিছুদিন আগে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদম থেকে কিছুক্ষণ আগে যে শোনালাম সেই বার্তা দিয়ে গেছিলেন যে অনুপ্রবেশ রুখতে হবে এবং দেশে যেভাবে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, যেভাবে জনঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, সেটা কমানোর জন্য একটা কড়া উদ্যোগ নিয়েছেন এবং তার প্রথম ধাপ হয়তো হতে পারে এসআইআর, তারপরে জনগণনা হতে পারে আদমশুমারি, তারপরে নানান ধরনের পদক্ষেপের মাধ্যমে যারা অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তার জন্যই তো প্রত্যেক রাজ্যকে ডিটেনশন ক্যাম্প করতে বলা হয়েছে এবং সেই যারা অনুপ্রবেশকারী তাদেরকে সেই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। যারা 2024 সালে এসেছিলেন তাদের জন্য বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। যারা 24-এর পরে আসছেন তাদের কিন্তু এই দেশে ঠাঁই নেই, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, সেখানে তাদের বিরুদ্ধে কেস হবে, তারা কোন দেশের নাগরিক সেটা আইডেন্টিফাইড হবে, তারপরে সেই দেশে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে বুক বাজিয়ে সে কথা বলেছেন লালকেল্লা থেকে 15 আগস্টে এবং তারপরে বাংলার মাটিতে এসে একই কথা বলেছেন। তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন, তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন যে মানুষ যে রাজ্যে যেভাবে বা দেশে যেভাবে জনসংখ্যা বেড়ে চলেছে, সেই জনসংখ্যা যদি এইভাবে বাড়তে থাকে বা এইভাবে যদি জনঘনত্ব যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে আপনার বাড়ির ছেলের কাজটি নিয়ে নেওয়া হচ্ছে, আপনার বাড়ির সন্তানের যে খাবারটি সেটা কেড়ে নেওয়া হচ্ছে এবং আপনার রুটি রোজগার সেটাতে ভাগ বসাচ্ছে বাইরের লোক এসে। আচ্ছা, আপনি যদি বিনা পাসপোর্ট, বিনা ভিসা, বিনা কিছুতে সামান্য আপনি যদি বাংলাদেশেও যান, আপনাকে কি রাখবে? পাকিস্তানে যাওয়া তো দূরের কথা, আপনি যদি শ্রীলঙ্কায় যান আপনাকে কি রাখতে দেবে বা আপনাকে কি থাকতে দেবে? তাহলে আপনার পাসপোর্ট নেই, ভিসা নেই, কিচ্ছু নেই, আপনাকে থাকতে দেবে কেন? তেমনই বাইরে থেকে যারা এসছেন, বাইরের দেশ থেকে যারা এসছেন, আমি যদি ধরি বাংলাদেশ থেকেই এসছেন কিছু, তাদের বিনা পাসপোর্ট, বিনা ভিসা, তারা যে দীর্ঘদিন ধরে এসে রয়েছে, তারা নকল নথি তৈরি করে নাগরিকত্ব মানে ভোটার কার্ড, আধার কার্ড করিয়ে নিয়েছে, হামেশাই ধরা পড়ছে। তাহলে তাদেরকে কেন আইডেন্টিফাইড করে সরকার তাদেরকে ফিরিয়ে দেবে না? এবং তাদের বিরুদ্ধে যারা গোলাবাজি করছেন সামান্য কিছু ভোটের জন্য, নিজের সিট বাঁচিয়ে রাখার জন্য, তারা কত বড় দেশবিরোধী কাজ করছে বা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে লিপ্ত হচ্ছে, সেটা আমাদেরকে একবার ভেবে দেখতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও দমদমে সভা করার পরে সরকারি অনুষ্ঠান করেছিলেন এবং তারপর একটি রাজনৈতিক সভা করেছিলেন।
তারপরে কিন্তু তিনি এই রাজ্যে আবারও আসছেন। ঠিক এক মাসও ব্যবধান নেই, আগামী 15ই সেপ্টেম্বর। সেই 15ই সেপ্টেম্বর তিনি কলকাতার যে সেনা ক্যাম্প, প্রতিরক্ষা দপ্তরের ক্যাম্প ফোর্ট উইলিয়াম, সেই ফোর্ট উইলিয়ামে একটি প্রতিরক্ষা দপ্তরের অনুষ্ঠান, সেখানে রাজনাথ সিং থাকবেন, সেখানে নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল থাকবেন এবং বাঘা বাঘা আধিকারিকরা থাকবেন প্রতিরক্ষা দপ্তরের, এবং অফিসাররা তো থাকবেনই। তাদের নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করবেন 15 তারিখ এসে। 15 এবং 16 তারিখ দুদিন কিন্তু ওই বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে বাংলার যে ডিফেন্স, বাংলার যে প্রতিরক্ষা বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা হবে। সীমান্ত যেগুলো রয়েছে সেই সীমান্তগুলোতে জল, স্থল, অন্তরিক্ষ সেখানে কিভাবে কাজ করা হবে সেটা নিয়েই নিশ্চিতভাবে আলোচনা হবে। আমরা জানি পেহেলগাঁও হত্যার পরে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে আক্রমণ শানিয়েছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে সুর চড়িয়েছিলেন, পাকিস্তানকে যেভাবে আক্রমণ করেছিলেন, সেই আক্রমণের পরে কিন্তু পাকিস্তান কিন্তু ফুঁসছে তাদের সেনাপ্রধানকে, আমেরিকায় ডাকছে, তাকে কানে কানে অনেক কিছু বলছে, কখনো নিউক্লিয়ার ছেড়ে দেওয়ার কথা, কখনো মিসাইল ছেড়ে দেওয়ার কথা বলছে, যেখানে আপনার নিউক্লিয়ার যেটা হিরোশিমা নাগাসাকিতে কি হয়েছিল আমরা সকলেই জানি, সেটা করার চেষ্টা হচ্ছে। আবার না জানি কি গোপন সমঝোতা হচ্ছে, যেভাবে হোক ভারতকে সাইজ করতে হবে, ভারতকে জব্দ করতে হবে। আর তার জন্যই বিশেষ করে একদিকে পাকিস্তান, আর একদিকে পাকিস্তান যেভাবে ভিসা, বাংলাদেশ যেভাবে পাকিস্তানের জন্য ভিসা খুলে দিয়েছে, যেভাবে দরজা খুলে দিয়েছে, ঠিক বাংলাদেশ হয়ে ভারতে না ঢোকা, সেই একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, এই সমস্ত, বা একদিকে চীন, এই সমস্ত সীমা সুরক্ষা করার জন্য, বা সেগুলো জল, স্থল, অন্তরিক্ষ সেগুলোতে কিভাবে কি ব্যবস্থা করা যায়, সেগুলোর জন্যেই মূলত এই অজিত ডোভালকে নিয়ে আসছেন। এখানে আধিকারিকদের সঙ্গে বসে পরামর্শ করে নেওয়া হবে যে কিভাবে সেই সীমাগুলোকে জল, স্থল, অন্তরিক্ষ বা গগন সেইগুলোতে কিভাবে নিরাপত্তার মাধ্যমে মুড়ে ফেলা যায়, আরও যাতে না শত্রুপক্ষ দেশ তারা এই দেশে আসার কথা ভাবতেই পারবে না, এমনভাবেই ব্যবস্থা করা হবে। অর্থাৎ যদিও আসে তারা একেবারে মুখে মুখে জবাব দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে, এই ব্যবস্থা যেন করতে পারে। এর জন্যই মূলত নানান প্রচেষ্টা চলছে। আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এর আগে আমি জানি না ফোর্ট উইলিয়ামে কোনো প্রধানমন্ত্রী এসে বৈঠক করেছেন কিনা, ফোর্ট উইলিয়ামে এসছেন কিনা আমার সেটা জানা নেই, বা প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী তিনি কখনো এই ফোর্ট উইলিয়ামে এসেছিলেন কিনা আমার জানা নেই। এখন কিন্তু তিনি আসছেন সেই ফোর্ট উইলিয়ামে, সাজো সাজো রব হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। আজকের 8 তারিখ, রাত পোহালে 9 তারিখ, এবং 9 তারিখের পরেই কিন্তু আর কয়েকদিনের মাত্র অপেক্ষা, 15 তারিখেই প্রধানমন্ত্রী আসতে চলেছেন। সুতরাং সমস্ত রকমের তোড়জোড় ব্যস্ত রয়েছে। তিনি সরকারি কর্মসূচি নিলেও রাজনৈতিক কোনো কর্মসূচি নিচ্ছেন না যদিও এখন। সুতরাং কি বিষয় নিয়ে বৈঠক হতে পারে, কি হতে পারে, সেটা তারাই ভালো জানবেন যারা বৈঠকে থাকবেন। আর যেটুকু সূত্র মারফত যা খবর আসবে আপনাদের সামনে তুলে ধরার দায়িত্ব আমাদের। একদিকে যেমন প্রধানমন্ত্রী তার যেমন এই রাজ্যে আসা, অন্যদিকে এই রাজ্যে 200 সেনা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পালিয়ে যাওয়া, ঠিক একেবারে ফোর্ট উইলিয়ামের কাছেই হয়েছে, এমজি গান্ধী মূর্তির পাদদেশ, ঠিক
যেন একটা কেমন বিষয় হচ্ছে। এবারেও কি মাননীয়া বলবেন যে তাকে দেখে সেনারা পালিয়েছেন, তাদের হৌসলা দেওয়ার জন্যই মোদি আসছেন? এবার মমতাকে জব্দ করার জন্য মোদি আসছেন, তার রাজ্য দখল করে নেওয়ার জন্য আসছেন। তিনি যেভাবে বিধানসভায় দেশবিরোধী কথা বলেছেন, তিনি বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে, আমি সেটাকে বলতে পারি না যে তার একটা রাজনৈতিক বক্তব্য, নিশ্চিতভাবে সেটা স্ট্যান্ড, সেটা তার সরকারি স্ট্যান্ড। এবং তিনি বলছেন যে কখনো চীনের পায়ে ধরছে, কখনো আমেরিকার পায়ে ধরছে, কখনো রাশিয়ার পায়ে ধরছে, দেশের অবস্থা খারাপ করে ফেলেছে। এই কথাটাই কালকের বাংলাদেশের কাগজে হেডলাইন হয়ে যায়, এই কথাটাই কালকের পাকিস্তানের খবরে হেডলাইন হয়ে যায়। রাহুল গান্ধী যেমন সীমা ছাড়িয়ে কথা বলছেন, সেই একইভাবে সীমা ছাড়িয়ে কথা বলার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও, যাতে দেশের ক্ষতি হয়। তিনি একজন ভুললে চলবে না, তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাহুল গান্ধী কে? রাহুল গান্ধী একজন সাংসদ। একটা সাংসদের ক্ষেত্র খুব ছোট হয়, তিনি হতে পারেন জাতীয় লিডার, জাতীয় নেতা হতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় জাতীয় নেতৃত্ব দিয়েছেন, জাতীয় লিডারের কাজ করেছেন। কিন্তু তিনি যেভাবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে দেশের অবস্থা খারাপ করে ফেলেছেন, অমুক দেশের পায়ে ধরছেন, তমুক দেশের পায়ে ধরছেন, এটা কিন্তু একটা মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। আর চাইলে আমার সমালোচনা করতে পারেন, কিন্তু একবার যারা সমালোচনা করবেন তারা ভেবে দেখবেন যে তারা সবার আগে তো দেশ, তারপরে আপনার পার্টি, তারপরে আপনার সরকার। সবার আগে আপনার দেশ, তারপরে রাজ্য সরকার, তারপরে আপনার দল। তাহলে পরে আপনি দলের স্বার্থে, আপনি কুর্সির স্বার্থে আপনি একটা দেশের প্রধানমন্ত্রীকে ছোট করছেন এইভাবে, যাতে এই প্রচারটা বাইরের সংবাদ মাধ্যমে হয়, বিভিন্ন দেশের লোকজন হাসাহাসি করে যে দেখুন মোদির দেশের মুখ্যমন্ত্রী কি বলছেন, মোদির দেশের মুখ্যমন্ত্রী কেন এমন কথা বলছেন। এটাকে কিভাবে আপনারা দেখবেন সেটা আপনাদের কাছে বিষয়, কিন্তু এটা কতকটা দেশদ্রোহিতা ছাড়া আর কিছু নয়। আর এই সমস্ত ইস্যু নিয়ে কিন্তু কাউকে বলতে শোনা যায় না, এই সমস্ত ইস্যু নিয়ে কিন্তু কাউকে খুব একটা গলাবাজি করতে দেখা যায় না। এবং ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি, দেখুন তো কি বলছেন। অস্ত্র দিয়ে, নির্বাচন কমিশনকে দিয়ে, তাদের দিয়ে ভোট করে জিতে আসেন। আগামী দিন চেহারাটা তাকিয়ে দেখবেন, ভয় পেয়েছেন, আজকে ভয় পেয়েছে, তাই হঠাৎ করে বলতে হচ্ছে মাদার অফ থিপস আর সাউথ নোস, চোর কি মায়ের জোরসে বলে। আজকে চোরের মায়ের বড় গলা, আজকে মনে রাখবেন ভয় পেয়েছে, তাই বাংলার মাটিতে বাংলার মানুষকে হ্যারাস করছে, বাংলার মানুষকে অত্যাচার করছে, বাংলা ভাষার উপর অত্যাচার করছে, বাংলার মনীষীদের ভাষাকে নিয়ে গর্ববোধ করে না, শুধু বলে মোদের গরব মোদের আশা, আমরই বাংলা ভাষা বলে না। আমরা মোদের গরব মোদের আশা, আমরই বাংলা ভাষা যেমন বলি, আবার সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা বলি। আমরা বলি সমস্ত লোকেরা মোদি চোর, গদি চোর, মোদি চোর, বিজেপি 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 চোর। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ 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 চোর, মোদি চোর, বিজেপি 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 চোর।
সব কটা চোর, সব কটা চোর, চোরেদের দল, ডাকাতদের দল। এই তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক গোড়ামড়ি হয়নি, টাকার ব্যাপার ছিল। আর একজন যিনি বড় নেতা হয়েছেন এখানকার, তিনি 3টে রাজনৈতিক দলে গেছেন, 3বার দল পরিবর্তন করেছেন। একবার কংগ্রেস, একবার কি সমাজবাদী নাকি, আর একবার করেছে তৃণমূল, আর একবার করেছে বিজেপি। 4টে পার্টি বদলে আমাদের জ্ঞান দিচ্ছে শোনা, 4টে পার্টি বদল করেছে। বদলুদের দল, বদলুদের দল। পরিবর্তন চাই বাংলায়, পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও। 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 অ্যান্টি বেঙ্গলি বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হটাও, বাংলা বিরোধী বিজেপি হটাও। বাংলা বিরোধী বিজেপি হটাও। বাংলা বিরোধী বিজেপি হটাও। বাংলা বিরোধী বিজেপি হটাও। মানুষ বিরোধী বিজেপি হটাও। মানুষ বিরোধী বিজেপি हटाओ। बीजेपी चोर है, 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 बीजेपी चोर है। चोरी डकैती नहीं चलेगा, चोरी डकैती नहीं चलेगा। মনে রাখবেন আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না। আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রধান, আমি যখন স্লোগান দেব সবকটা মুখে মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকবেন। কোন চিৎকার, কতক্ষণ ক্ষমতা আছে দেখছি। লড়ে নেব, বিজেপিকে ধাক্কা দিয়ে, জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, জিরো, বিগ জিরো করে দেবো। আগামী দিন আপনারা কেউ আসবেন না, কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবে না। আপনারা বাংলা বিরোধী, আপনারা ডাকাতের সন্তান, আপনারা বাংলা বিরোধী, আপনাদের নেতারা চোর, আপনারা চোর, চুরি ডাকাতি করে। তো আপনারা শুনছিলেন যে খবর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে বলছিলেন। এবারে আমরা যে খবরে, পরবর্তী খবরে চোখ রাখব, সেটা হচ্ছে যে খাস কলকাতাতেই আবারও গণধর্ষণের অভিযোগ ঘটে গেল। গণধর্ষণের অভিযোগ যেটা ঘটেছে হরিদেবপুর থানা এলাকার একটি আবাসনে, রিজেন্ট পার্কের কাছে। সেই আবাসনে যে নাবালিকা বা নিগৃহীতার যে অভিযোগ, সেই অভিযোগ নিয়েছে, গণধর্ষণের অভিযোগ নিয়েছে। হরিদেবপুর থানার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত দুই যুবক এখনো পর্যন্ত অধরা, তাদের নাগাল পাচ্ছে না নাকি পুলিশ। এই ধর্ষণের খবর করলেই মাননীয়ার রাগ। ধর্ষণের হবে ঠিক আছে, ধর্ষণের খবর করলেই রাগ। আর সেই কেন্দ্র রাজ্যকে সার্টিফিকেট দেয় যে এই রাজ্য সুরক্ষিত। কোথায় সুরক্ষিত এই রাজ্য? এই রাজ্য যদি সুরক্ষিত হয়, পরপর 1 বছরের ব্যবধানে 4 থেকে 5টি ধর্ষণের অভিযোগ হলো। না জানি আর কত ধর্ষণ হচ্ছে এবং সেগুলো দাবিয়ে দেওয়া হচ্ছে, অভিযোগ করতে দেওয়া হচ্ছে। আরজি করের সময় উত্তাল হয়েছিল, সেখানে যারা শাস্তি চাই প্রকৃত, তারাও যেমন রাস্তায় নেমেছিলেন, আর যারা অপরাধী, যাদের ধর্ষণ করার প্রবণতা থাকে, তারাও সেই আরজি করের শাস্তি চেয়ে রাস্তায় নেমে লুটোপুটি খাচ্ছিলেন। সুতরাং এখানে এত গোলমেলে হয়ে গেছিল,
এই আরজি করের প্রতিবাদে প্রোটেস্টে এত বড় হয়েছিল, অর্থাৎ বাদী বিবাদী যদি এক জায়গায় চলে যায় তাহলে সেখানে তো সেই চাল কাঁকড় আলাদা করা যাবে না, চাল কাঁকড় সমেত আপনাকে খেতে হবে। এই আরজি করের ওই জন্য বিষয়টি আর টেকেনি বেশি দিন। আর তার মধ্যে আবার সেই জুনিয়র ডাক্তারদের বেশ কিছু কার্যকলাপ সেগুলো আরও ফিকে করে দিয়েছে। তারপরে আমরা দেখলাম কসবা ল কলেজে ধর্ষণ, গণধর্ষণ, সেখানেও দেখলাম শাসক দল ঘনিষ্ঠ রয়েছে। সেখানেও দেখলাম অভিযুক্তকে ধরতে প্রথমে গড়িমসি হয়, তারপরে গ্রেপ্তার করে। আবার যখন অভিযোগ নিচ্ছে পুলিশ, অভিযোগে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে পুরো নাম দেওয়া যাবে না, সেখানে বি সি ডি নামের প্রথম অক্ষর শেষ অক্ষর ব্যবহার করতে হবে। অবাক করা অভিযোগ। আর যাই হোক, অভিযোগ তো নিয়েছে অবশেষে ঠেলায় পড়ে আরজি করের ঘটনার পরে। সুতরাং যখন এরকম কেলেঙ্কারি হচ্ছে তখন আরো ধর্ষণের অভিযোগ সামনে আসছে। এবং যে অভিযোগ এবার সামনে এসছে, গতকালকের হরিদেবপুরের ওই আবাসনে এটি পার্টি ছিল, জন্মদিন পার্টি। সেই জন্মদিন পার্টিতে ওই তরুণীকে আসতে বলেছিলেন। ওই তরুণীকে নিয়ে তার দুই বন্ধু, এক বন্ধু যখন আর এক বন্ধুর ফ্ল্যাটে যখন বাড়িতে যায়, সেই বাড়িতে ওই তরুণী গিয়ে দেখেন যে সেই জন্মদিন পার্টিতে কেউ ছিল না, কোনো জন্মদিন পার্টি হচ্ছিল না। ওই তরুণীর জন্যই হয়তো নতুন করে জন্মদিন তৈরি করা হয়েছিল, জন্মদিন পার্টি। এবং তাকে সেখানে তাকে শোষণ করা হয়, তার সঙ্গে শারীরিক অত্যাচার করা হয়, ওই দুই বন্ধু মিলে করে। একজন এই বিষ্ণুপুর 1 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে কর্মী, এবং আরেকজন দেবাংশু। সেই দেবাংশু এবং এই ভূমি দপ্তরের কর্মী দুজনেই পলাতক, তারাই অভিযুক্ত। আপনি ভাবতে পারছেন একজন রাজ্য সরকারের কর্মী কি ওটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো সে ধর্ষক। তার বিরুদ্ধে আপনি যখন IIM জোকা যখন একটা ধর্ষণের মতো অভিযোগ সামনে আসে, তখন আমরা পুলিশকে দেখতে পাই পুলিশ নাকি জোর করে নির্যাতিতার থেকে বয়ান লিখিয়েছে। আর যখন এই হরিদেবপুর থানায় লিখিয়েছে, এই হরিদেবপুর থানার বিরুদ্ধেই নির্যাতিতার বাবা জোর করে অভিযোগ লেখানোর অভিযোগ রয়েছে। সেই মামলা কোথায় কি রয়েছে আমরা জানি না, কিন্তু নির্যাতিতার বাবার স্পষ্ট বক্তব্য ছিল যে তার মেয়ের সাথে কোনো ধর্ষণ বা গণধর্ষণের মতো কোনো ঘটনাই ঘটেনি। তার মেয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন, সেই কারণে হাসপাতালে চিকিৎসা করতে গিয়েছিলেন, তার থেকে জোর করে ধর্ষণের অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে এবং একজন পড়ুয়াকে গ্রেপ্তারও করা হয়েছিল। আর এক্ষেত্রে সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়, সেই বিষয়গুলো সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর যখন এখানে নির্যাতিতা থানায় গিয়ে অভিযোগ দায়ের করছে যে তাকে ধর্ষণ করেছে, তাকে জন্মদিনের নামে তাকে ভুল করে তাকে নিয়ে গেছে একজনের বাড়িতে, নিয়ে গিয়ে তাকে আটকে রেখে ধর্ষণ করেছে, সে বেচারা বেরোতে পারেনি, সকালে কোনো ক্রমে সে বেরিয়েছে, বেরিয়ে অভিযোগ দায়ের করেছে। তার ক্ষেত্রে অভিযুক্তদের কাউকে ধরা গেল না, আসলে ধরার ইচ্ছেই নেই। তাদের যদি গ্রেপ্তারের ইচ্ছে থাকতো, পুলিশ হয়তো ভেবেছে যে ওই নির্যাতিতার তো বন্ধু, নির্যাতিতার প্রেমিক, তাহলে এক্ষেত্রে লাভ অ্যাফেয়ার আছে কিনা, লাভ অ্যাফেয়ার আছে কিনা, স্বামী স্ত্রী কিনা। সে মুখ্যমন্ত্রী একটা বলেছিল মালদার ঘটনার পরে যে ওদের সঙ্গে লাভ অ্যাফেয়ার ছিল, ও প্রেগনেন্ট ছিল, সেই জন্য এই জিনিসটা হয়েছিল। এক্ষেত্রে হয়তো মুখ্যমন্ত্রীর কথাটাকে আগে মনে করেছেন দারোগা, সেই জন্যই কিন্তু অ্যারেস্ট এই মুহূর্তে করা যাবে না। অর্থাৎ বিরোধীরা কতটা বা সাধারণ মানুষ কতটা তপ্ত হচ্ছে দেখে বুঝে
তবেই আমরা অ্যারেস্টের দিকে পা বাড়াবো। তার মধ্যে একটা মানওয়ালি সেটিং হবে। কিন্তু অভিযোগ মানে অভিযোগ, আর পুলিশের কর্তব্য হচ্ছে এই সমস্ত গুরুতর অভিযোগ পেলে গ্রেপ্তার করা। সেই গ্রেপ্তার করা তো দূরের কথা, তারা এখন ব্যস্ত তোলাবাজি করতে। ডায়মন্ড হারবারে মাছ ব্যবসায়ীদের থেকে তোলাবাজির অভিযোগ হচ্ছে। ডায়মন্ড হারবারে মাছ ব্যবসায়ীদের থেকে টাকা তোলা হচ্ছে। ডায়মন্ড হারবারে টাকা না যদি দেওয়া হয়, অর্থাৎ মাছের গাড়ি ছাড়বে, টাকা যদি না দেওয়া হয়, তাদের গাড়ি থেকে মাছ নামিয়ে নেওয়া হচ্ছে। টন ইলিশ দেখবে না পদাধিকারীদের বাড়িতে যাচ্ছে, আপনি আমি পেতে গেলে গাঁটের খড়ি খসাতে হচ্ছে। টন ইলিশ ডায়মন্ড হারবার থেকে উঠছে, মাছ তুলে নেওয়া হচ্ছে, টাকাও নেওয়া হচ্ছে। তাহলে পরে আপনি গাড়ি ধরতে দেখবেন পুলিশ কোনোদিন গাফিলতি করে না। গাড়ি ধরা নিয়ম, গাড়ি ধরা উচিত। কেন? ওই গাড়ি করেই অনেক চোরাই গাড়ি থাকতে পারে, বাইক থাকতে পারে, অনেক দুষ্কৃতীরা ঘুরতে পারে গাড়ি করে। অবশ্যই গাড়ি ধরা উচিত, কিন্তু গাড়ি ধরতে যতটা সক্রিয় হয় তার চেয়ে বেশি সক্রিয় হয় সেটাকে সেটিং করে নিতে। যে কেস হলে 1000 টাকা দিতে হবে, তুমি কিছু পয়সা দাও, দিয়ে চলে যাও। আমরা কেস কম দিতে দেখি আর টাকা গুনতে বেশি দেখি। এই বাংলায় আদেও এইভাবে সুরক্ষিত থাকবে? শুধু মহিলারা কেন, সাধারণ মানুষ কি সুরক্ষিত থাকবে? অর্থাৎ ঝোপ বুঝে কোপ মারা। কখনো দেখতে পাবেন পুলিশকে নিষ্ক্রিয় থাকতে, আবার কখনো দেখবেন পুলিশকে অতি 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 সক্রিয় হয়ে উঠতে। হ্যাঁ, সব পুলিশ এক নয়। সমাজে, রাজ্যে, দেশে বেশ কিছু আধিকারিক রয়েছে, বেশ কিছু পুলিশ কর্মী রয়েছে, তাদের মানবিকতা রয়েছে। তারা ডিউটিকে ডিউটি বলে মনে করে, তারা সেই ডিউটি পালন করে। আর বেশ একটা বড় অঙ্কের পুলিশ কর্মী আধিকারিকরা রয়েছেন, তারা এই অপকর্মগুলো নাম জড়িয়ে ফেলছেন নিজেদের। পুলিশ মানে একটা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, একটা ট্রান্সপারেন্ট থাকবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের রক্ষক হয়ে থাকবে, মানুষের রক্ষা করতে থাকবে। কিন্তু সেটা মানুষের রক্ষাকর্তা দূরের কথা, নেতা মন্ত্রীদের রক্ষাকর্তা। মন্ত্রী তো পাবেই নিরাপত্তা, কোন একজন চুনোপুটি নেতার ক্ষেত্রে নিরাপত্তা হয়ে দাঁড়িয়েছে। সেটা আপনি যদি বলতে চান রাজ্যের ক্ষেত্রে শুধু নয়, কেন্দ্রের ক্ষেত্রেও সেন্ট্রাল ফোর্স দিয়ে রাখা হয়েছে কিছু কিছু নেতাদের। সুতরাং এইগুলো গাঁটের করি খরচ করে আর কতদিন চলবে? এবার তো আপনারা বদলান, এবার তো আপনারা ঠিকঠাক থাকুন। এই অবস্থায় যখন আমরা দেখছি যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সময় কিন্তু একটা রাজ্যে এসআইআর উত্তাপ শুরু হচ্ছে। সেই কবে থেকে একটা বিহারে এসআইআর যখন হয়, সেই সময় থেকে একটা সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঠিক করতে পারছে না যে আধার বৈধ না অবৈধ। কখনো কখনো আপনি শুনতে পাবেন যে আধারকে এসআইআর এ সামিল করা হোক, আবার মাঝখানে বলে দেওয়া হলো যে এসআইআর এ বা যে কোনো ক্ষেত্রে আধার পরিচয়পত্রের প্রমাণ, আধার কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় যেহেতু, তাহলে সেটি নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, সেটাকে এসআইআর এ ইনক্লুড করা যেতে পারে না।
আবার ইদানিং আদেশ দেওয়া হচ্ছে যে আধারকে বাধ্যতামূলক করতে হবে। আপনার যে 11টা ডকুমেন্ট রয়েছে আধারকে ঢুকে ওটা 12 নম্বরে আনতে হবে, আধারকে ওই তালিকায় রাখতে হবে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আধার যদি তালিকায় থাকলো তো থাকলো, এতে কি সুবিধা হবে আপনাদেরকে একটু বলে দিচ্ছি। ধরুন কেউ বাংলাদেশ থেকে বা বিভিন্ন বাইরের দেশ থেকে এসছেন, এসে নকল আধার করে নিয়েছেন, সেই আধার নাম্বার ইনপুট করে তিনি ভোটার তালিকায় তার নামটা রাখলেন, তিনি ভোটাধিকার পেয়ে গেলেন। কিন্তু সেই আধার কার্ড কোন দলিলের ভিত্তিতে হয়েছে, কোন নথির ভিত্তিতে হয়েছে, সেটাও গুরুত্ব দিতে হবে। আর যারা ফেক আধার নিয়ে আপনারা নাগরিকত্বর দাবিদার করবেন, ভোটাধিকার দাবি করবেন, আপনারা ভেবে দাবি করবেন, কারণ ওখানেই শেষ নয়। আপনি কতদিন ধরে থাকেন, আপনাকে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হবে। শ্বশুরকে বাবা বানিয়ে নেওয়া হচ্ছে, কাকাকে শ্বশুর বানিয়ে নেওয়া হচ্ছে, শালীকে স্ত্রী বানিয়ে নেওয়া হচ্ছে, জামাইবাবুকে স্বামী বানিয়ে নেওয়া হচ্ছে, অনেক হচ্ছে। হোক, সর্বোচ্চ আদালতের নির্দেশ। আধার তো ফেক রয়েছে অনেক, না হলে ফেক কিছু ভোটার বাড়বে, কিন্তু তাদের শান্তি নেই, কোনো না কোনোভাবে তারা ধরা ঠিক পড়বেই। তার জন্য সেই যে প্রসেসটা সেইভাবে নির্বাচন কমিশন কিন্তু এগিয়ে নিয়ে যাবে। সুতরাং আজকের এই জমানায় একদিকে যখন পপুলেশন কমানোর জন্য বলছেন নরেন্দ্র মোদী, অন্যদিকে সেই 21শে জুলাইয়ের মঞ্চ 2023 সালে 2024 সালের যখন বাংলাদেশে যখন পরিবর্তনের সময় আসে, শেখ হাসিনা সরকারের পতন হয়, সেই সময় বাংলাদেশে সেই পরিস্থিতির সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মানবিকতার খাতিরে আমি বলছি, কেউ যদি এই রাজ্যে আসতে চায় মানবিকতার খাতিরে তাদের আমি শেল্টার দেব। কি করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন যে এই রাজ্যে একজন বেআইনি অনুপ্রবেশকারীকে আশ্রয় দেবেন মানবিকতার খাতিরে? আপনার রাজ্যে কোনোভাবে কোনো যদি ব্যক্তি ওই বাংলাদেশে যায়, তারা কি মানবিকতার খাতিরে আপনার রাজ্যের মানুষকে থাকতে দেবে? তো আপনি যে মানবিকতা দেখাচ্ছেন সেটা বাংলাদেশ দেখাবে তো? আর সেই নিয়ে কড়া সুর বেঁধেছেন नरेंद्र मोदी। की बोलेছেন শোনাবো। साथियों, भारत के पास तो संसाधन सीमित है। हमें अपने नौजवानों को रोजगार देना है, अपने नागरिकों को सुविधाएं देनी है। जो घुसपैठिए हमारे नौजवानों का रोजगार छीन रहे हैं, जो हमारे इंफ्रास्ट्रक्चर पर दबाव डाल रहे हैं, जो हमारी बहनों बेटियों के साथ अत्याचार कर रहे हैं, ऐसे घुसपैठियों को हम भारत में नहीं रहने देंगे। इसलिए भारत सरकार ने घुसपैठियों के खिलाफ इतना बड़ा अभियान चलाया हुआ है। लेकिन साथियों, मुझे हैरानी है कि टीएमसी, कांग्रेस समेत कुछ इंडी अलायंस के राजनीतिक दल तुष्टीकरण के आगे घुटने टेक चुके हैं।
ये राजनीतिक दल सत्ता की भूख के लिए घुसपैठ को बढ़ावा दे रहे हैं। कुछ जगह पर तो दिख रहा है उन्होंने घुसपैठियों की शरण ले ली है। साथियों, पश्चिम बंगाल तो सीमावर्ती राज्य है। जिस प्रकार बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदली जा रही है, ये पश्चिम बंगाल में सामाजिक संकट भी पैदा कर रहा है। खासतौर पर किसानों से धोखाधड़ी करके उनकी जमीन पर कब्जा किया जा रहा है। आदिवासियों को गुमराह करके उनकी जमीन हड़पी जा रही है। देश ये सहन नहीं कर सकता, इसको रोकना ही होगा। इसलिए इस बार लाल किले से मैंने घुसपैठ के खिलाफ विशेष डेमोग्राफी मिशन की घोषणा की है। जो लोग सिर्फ यहां हमारे लोगों की रोजी रोटी छीनने आए हैं, जो फर्जी तरीके से कागज बनाकर रुक गए हैं, उनको यहां से जाना ही होगा। और ये काम ईमानदारी से पूरा हो सके, इसके लिए टीएमसी सरकार को भी यहां से जाना ही होगा। শুনলেন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট বার্তা যে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে এখান থেকে যেতেই হবে, তাদেরকে এই দেশ ছাড়তেই হবে, কোনোভাবে তাদের জন্য কোনো ঠাঁই নেই। এবার আমরা আজকালের একটি আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিশ্লেষণ করব, পর্দাফাঁস করব যে শ্রীলঙ্কায় আমরা দেখেছি সেখানে আর্থিক দুরবস্থার জন্যে, সেখানে আর্থিক সংকটের জন্যে, সরকার দেনদারি হওয়ার জন্যে সেই সরকার পড়ে যায় এবং সেই কি করুণ পরিস্থিতি তৈরি হয়েছিল সে ছবি আপনারা দেখেছিলেন। একদম রাষ্ট্রপতি ভবনে, প্রধানমন্ত্রীর দপ্তরে সাধারণ মানুষ ঢুকে গিয়েছে, প্রধানমন্ত্রীর পালঙ্কে, রাষ্ট্রপতির পালঙ্কে তারা সেইভাবে ভোগ করছেন। সুইমিং পুলে দেখা গিয়েছিল। শ্রীলঙ্কায় একটা করুণ পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপরে আমরা কি দেখলাম? বাংলাদেশ 2024-এর ঠিক আগস্টের দিকে বাংলাদেশ সরকারেরও পতন হলো। বাংলাদেশ সরকার পড়ে গেল, শেখ হাসিনাকে চলে আসতে হলো তার দেশ ছেড়ে, ভারতে এসে শেল্টার নিতে হলো এবং সেখানে এই 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, কোনো নির্বাচনই হয়নি। আর তার মধ্যে এবার নেপাল, আপনাদের যদি আমি একটু স্মরণ করিয়ে দিই, একদিকে শ্রীলঙ্কা ঠিক ভারতের প্রতিবেশী দেশ, বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ, যে পাকিস্তানে যে ইমরানের সরকার ফেলে দিয়ে বর্তমানে নওয়াজ সিদ্দিকীর সরকার চলছে, আসিফ সিদ্দিকীর ভাই, সেই নওয়াজ সিদ্দিকী সেই ইমরানের সরকারকে ফেলে দেয়, ইমরানকে জেলে পুরে দেয়। এখন নওয়াজ সরকার চালাচ্ছেন তার ভাইয়ের পরামর্শ, তার দাদার পরামর্শে। এবার বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান এইভাবে হওয়ার পরে এবার ভারতের একটা প্রতিবেশী দেশ নেপাল, নেপালের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটা ভোলার নয়।
ঠিক আমাদের বর্ডারে, উত্তরবঙ্গ বর্ডারে নেপাল রয়েছে। সেই নেপালে কিন্তু এখন সাধারণ যুবক তারা রাস্তায় নেমে এসেছে। সাধারণ যুবকদের দাবি যে দুর্নীতিগ্রস্ত সরকার এক দণ্ডের জন্য টিকে যেন না থাকে। 2008 সালের দিকে 2007 সালের দিকে সরকার গঠন হয়। নেপাল মানে আগে রাজরাজাদের সরকার ছিল। আপনারা জানেন মনীষা কৈরালা, তিনি একসময় নেপাল থেকে এসেছিলেন, অভিনেত্রী। সেই নেপালে এখন সেই মনীষা কৈরালার পরিবার বা বংশধর তারা ওই দেশ শাসন করতেন রাজরাজা হিসেবে। এখন রাজতন্ত্র খতম হয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে 2007 সালের দিকে, 2006 সালে প্রতিষ্ঠা হয় এবং নির্বাচন হয়। নির্বাচনে ক্ষমতায় আসে একটি দল এবং কয়েক বছরের মধ্যে সেই দল এখন মানুষের আস্থা হারিয়েছে। বলা হচ্ছে যে বাংলাদেশে যেমন সোশ্যাল মিডিয়ায় জোটবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে হয়ে যেভাবে সেই সরকারকে ফেলে দিয়েছিল, সেটাই নেপালের ক্ষেত্রেও করার একটা প্রচেষ্টা চলছে। সেই কারণে সবার আগে সেই সোশ্যাল সাইটগুলো, ফেসবুক, ইউটিউব, টুইটার, এই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার ফলে এই সরকারের যে সমালোচনা, সেই সমালোচনা সাধারণ মানুষ, বিশেষ করে যুবকরা, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে, 18 থেকে 25-এর মধ্যে তো বেশি, 18 থেকে 35-এর মধ্যেও সংখ্যাটা কম নয়, তারা মোবাইলে ব্যস্ত থাকে, তারা ফেসবুক, ইউটিউবে ব্যস্ত থাকে, টুইটারে ব্যস্ত থাকে, ইনস্টাগ্রামে ব্যস্ত থাকে, তাদের রিল শেয়ার করতে, তাদের মুহূর্তের বিষয়টিকে নিয়ে তুলে ধরতে সেই সামাজিক মাধ্যমে, যাতে সারা বিশ্বের লোক দেখে। আর এই সমাজ মাধ্যমগুলো একটিও কিন্তু দেশি না, সবটাই বিদেশি। কোনোটা আমেরিকার, কোনোটা ইউরোপে, কোনোটা লন্ডনে, ইংল্যান্ডের এবং বিভিন্ন দেশে তাদের মালিকানা রয়েছে, তাদের মালিকরা রয়েছে। তারা সেই দেশে, যে দেশে ব্যবসা করছেন, সেই দেশে যদি কোনো ঘটনা ঘটে, সেটাকে নিয়ে তাদেরও একটা কর্তব্য রয়েছে, তাদের জন্য আইন কিছু বাধা রয়েছে, যে যা ইচ্ছা ছেড়ে দিচ্ছে সেইটাকে আপনি পাবলিশ করে দিচ্ছেন। যে যত নোংরা ছবি ছাড়ছে, সেই নোংরা ছবিটা আপনারা তত বেশি হাইলাইট করাচ্ছেন। এইটাকে বেঁধে দেওয়ার দরকার রয়েছে। ভারতে বেঁধে দেওয়া হচ্ছে, অনেক পর্ন সাইট আউট করে দেওয়া হচ্ছে এবং পর্ন সাইট সার্চ করলে অনেকে অ্যারেস্ট হতে পারে, সেই সাইটগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং সম্প্রতি যে একটা সমাজ, একটা যুব সমাজ, বিশেষ করে অল্প বয়সী স্টুডেন্টরা যারা এই নানান ধরনের গেমে, অনলাইন গেমে ব্যস্ত থাকে, অনলাইন লটারিতে ব্যস্ত থাকে, সেই অনলাইন গেম, অনলাইন লটারি, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তার জন্য বিলও পাস করানো হয়েছে। রাষ্ট্রপতি সই করে দিলে সেটা আইনে পরিণত হবে এবং সে বিলটা কার্যকরী হয়ে যাবে। সুতরাং যেভাবে কড়া হাতে দমন করা হচ্ছে, সেটা নেপালে সরকার সবে শুরু করেছে। আর সোশ্যাল সাইট বন্ধ করে দিতেই রে করে উঠেছে এই লক্ষাধিক যুবক। তাদের মধ্যে আজকের 16 জনের প্রাণ গেছে। যেভাবে দেখা গেছে যে তারা এই নেপালের সেনাদের দিকে ইট পাটকেল ছুটছেন, তারা বিস্ফোরক ছুটছে, সেইভাবে 15-20 জন আহতও হয়েছে, মারা গিয়েছেন, অনেকে আহত হয়েছেন, 15 অধিক মারা গিয়েছেন। সরকার চাইছে
যে কোনোভাবে আন্দোলন দমাতে যুব সমাজ তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসছেন। এমনকি নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী বেশ কয়েকজন সাংসদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কড়া থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে। এই জায়গা থেকে নেপালে যে অবস্থা তৈরি হয়েছে, যে আন্দোলন চলছে, সেই আন্দোলন কেউ তো করাচ্ছে। সেই আন্দোলন কারা করাচ্ছে? সেই আন্দোলন করিয়ে তাদের কি লাভ রয়েছে? আসুন তারই পর্দাফাঁস করি। আপনারা জানেন একদিকে যেমন বাংলাদেশে এই ফেসবুকই দায়ী, এই ইউটিউবই দায়ী, যেখানে হাসিনার যারা বিরোধী সেই ছাত্র সমাজকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল, তাদের হাতে টাকা ধরিয়ে দিয়ে তাদের চেয়ে বেশি টাকা হাতে ধরানো হচ্ছে ডেটা হাতে ধরিয়ে দিয়ে। অর্থাৎ ডেটা ভরিয়ে দেওয়া হচ্ছে। মোবাইলে যতক্ষণ ডেটা থাকবে ততক্ষণ মোবাইল চলতে থাকবে, অনলাইন সাইটগুলো। সেই মোবাইলে সেই ডেটা থাকলেই পেটে ভাত থাকুক আর না থাকুক, মাথায় জ্বর থাকলেও, কোমরে পেটে যন্ত্রণা থাকলেও মোবাইল ফোন ঘাঁটতে হবে। শরীর ভালো না থাক ছাই, পেটে খিদে থাক, ভাত রুটি মুড়ি নাই থাক, ডেটা থাকলেই হবে মোবাইলে। আর যুব সমাজ যারা বেশি মোবাইল ঘাঁটে তাদেরকেই এই সরকার পরিবর্তনের ডাকে বারবার টেনে আনা হয়। বাংলাদেশে যেভাবে ফেসবুকের মাধ্যমে সরকার ফেলে দেওয়া হলো, ফেসবুকে যেভাবে বাইরের দেশ থেকে অপারেটিং করে সেখানে ছবি আপলোড করে, সরকারের বিরোধী ছবি আপলোড করে, সরকারের বিরোধী প্রচার করে, যেখানে মানুষ আগে যত শতাংশ মানুষ জানতো তার চেয়ে বেশ কয়েক গুণ মানুষ এখন সমাজ মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমি যেমন এই ভিডিওটি করছি বা এই লাইভ সম্প্রচারটি হচ্ছে, সেটা আগে যদি এটা হতো, এটা সামাজিক মাধ্যমে ততটাও ছড়াতো না, টেলিভিশনে যেটুকু দেখা যেত। কিন্তু এখন আপনারা ফেসবুক ইউটিউবের দৌলতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সম্প্রচার। শুধু আমাদের কেন, বিভিন্ন ইস্যুগুলো দেখতে পাচ্ছেন। সুতরাং এখন খুব সহজ হয়ে গেছে একটা জিনিস প্রচার হওয়া। তেমনই বাংলাদেশে একটা সরকারের সমালোচনা পান থেকে চুন খসলেই সেই সরকারের সমালোচনায় ওই সামাজিক মাধ্যমই ছিল সেটাতে মুখর হওয়া। সেখানে সমালোচনা এতটাই করা হয়েছিল যে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। সেটা সত্যি কি মিথ্যে যাচাই করার আগেই সেই সরকারের পতনের জন্য রাস্তায় নেমে এসেছিলেন। আর এখন কিন্তু নেপালেও সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আর্থিক সংকট থাকলে থাকুক, বাড়িতে আটা থাকলে থাকুক না থাকুক, বাড়িতে চাল থাকুক না থাকুক, পোশাক ঠিকঠাক আছে না কি না আছে দেখার দরকার নেই, মোবাইল ফোনে চার্জ থাকতে হবে আর ডেটা থাকতে হবে। এই দুটো জিনিস যদি থাকে তাহলে আপনার সারাটা দিন কেটে যাবে। দিনে কোনো ক্রমে এক দুবেলা খাবার খেলেই হলো, কিন্তু মোবাইলের ডেটা যদি ভর্তি থাকে, মোবাইলের যদি পেট ভর্তি থাকে, তাহলেই আপনার সারা দিনটা কেটে যাচ্ছে। শ্রীলঙ্কাতেও সেই সরকারের বিরুদ্ধে একটা অপপ্রচার চেষ্টা করা হচ্ছিল। এবার নেপালে সেই প্রক্রিয়াটা চলছে, যেখানে যুবকদের খেপিয়ে তোলা হয়েছে যে আপনাদের সোশ্যাল মাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের সমালোচনা করছিলেন দুর্নীতি নিয়ে, সেটাকে আপনার বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনারা রাস্তায় নামবেন না, রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে। এই রাস্তায় নামার জন্যে, এই মানুষকে একত্রিত করার জন্য, এটা তো নয় যে সবার বাড়ি কাছাকাছি, সবার যে বাড়ি কাছাকাছি এটা তো নয়। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আসতে একটা খরচ আছে। পাশাপাশি
সেই জায়গায় আসতে এবং যেতে, শুধু তাই নয়, তার মাঝখানে খাওয়া দাওয়া যাবতীয় যা খরচ, থাকা খাওয়ার খরচ, সেই খরচটা কে বহন করছে? এবং তাদেরকে ইনস্ট্রাকশনই দিচ্ছে বাকে। আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে এই সামাজিক মাধ্যমগুলো কিন্তু একটিও দেশি মাধ্যম নয় যাকে দেশের সরকার তাকে নিয়ন্ত্রণে রাখবে সরাসরিভাবে। প্রত্যেক দেশে একটা করে অফিস রয়েছে তাদের, কিন্তু তাদের মুখ্য অফিস রয়েছে কোথাও দেখবেন আমেরিকা, লন্ডনে। সেখান থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, সেখানে সার্ভার রয়েছে। এখান থেকে অভিযোগ গেলে শ্রীলঙ্কা সরকারের বক্তব্য কি ছিল, যে যেগুলো তাদের আইন বিরুদ্ধ কাজ করে, যে ভিডিওগুলো সমাজের ক্ষতি করছে, যে ভিডিওগুলো, যে ছবিগুলো সমাজের আইন লঙ্ঘন করছে, সেই ভিডিওগুলো 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে। এবং টুইটার বলুন, যে সমাজ মাধ্যম আছে, সেই সমাজ মাধ্যমের দপ্তর, সেই সমাজ মাধ্যমের একটা দপ্তর তাদের দেশে করতে হবে। সেখানে সরাসরি অভিযোগ জানানো হবে, সেখান থেকে মূল দপ্তরে ফরওয়ার্ড হয় এবং 24 ঘন্টার মধ্যে সেই ভিডিওটিকে ডিলিট করতে হবে, সেই ভিডিওটিকে সরিয়ে দিতে হবে। আর যখন সেটা একটা প্রক্রিয়া চলছে, সেটা যখন হতে একটু সময় লাগবে, তার মাঝখানেই আন্দোলন নেমে গেছে, স্বাধীনতা দিতে হবে সরকারের বিরুদ্ধে বলার, চাইলে সমাজের ক্ষতি হোক কি না হোক। এইভাবে যেভাবে রাস্তায় বেরিয়েছে বা রাস্তায় নেমে পড়েছে, এতে যে আগ্রহ দিয়ে তারা নেমেছেন, সেই আগ্রহ দিয়ে কিন্তু তারা অনেক কিছুই করতে পারতেন। সেই আগ্রহ দিয়ে পড়াশোনাটা করতে পারতেন, সেই আগ্রহ দিয়ে সেই দেশের ভালো মন্দ বিচার করতে পারতেন। দুর্নীতি ইস্যুতে রাস্তায় নেমেছেন ঠিক আছে, কিন্তু সোশ্যাল সামাজিক মাধ্যম বন্ধ করে দিয়েছে। এতে পড়ুয়াদের সময় কাটছে না, এতে বেকারদের সময় কাটছে না। নেপালে এমনিতেই জনসংখ্যা কম, যে জনসংখ্যা রয়েছে, আর নেপালে আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল নয়। নেপালের অনেক মানুষ বেকার রয়েছে, তাদের হাতে একটা ফোন ধরিয়ে দিলেই তারা সারাদিন রাত ঘাঁটছে। তারা যখন একটা সামাজিক মাধ্যম, আপনার ফোন থেকে যদি ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ বা টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, আপনি সেই ফোনটাকে বাড়িতে ফেলে রাখবেন। কারণ আজকাল আপনি এই ফোনটিকে ফোন করাচ্ছে, আপনি সামাজিক মাধ্যম ব্যবহার করার জন্য বেশি ব্যবহার করছেন, আর যে কারণে হ্যান্ডসেট এখন আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে। কারোর হাতে কিপ্যাড ফোন দেখতে পাবেন না, সবার হাতে স্মার্টফোন, সবাই স্মার্ট। আমরা নিজেদের কবর নিজেরা খুঁজছি, এইভাবে চলছে। ভারতের প্রতিবেশী দেশগুলো যখন অশান্তির মধ্যে রয়েছে, ভারত কি শান্তিতে থাকতে পারে? কিছুদিন আগে যে ভারত পাকিস্তান যুদ্ধ চলল, সেখানে দেখবেন এই সমাজ মাধ্যমের মাধ্যমেই জ্যোতি মালহোত্রা বা তার সহচররা, হরিয়ানার জ্যোতি মালহোত্রার কথা বলছি, যিনি দফায় দফায় এখানের ছবি তুলে পাঠিয়েছেন, এখানের মিডিয়ায় কি চলছে, এখানের সিকিউরিটি কতটা টাইট করা হয়েছে, কোন কোন এলাকায় অন্ধকার রয়েছে, পুঙ্খানুপুঙ্খ খবর পাঠাচ্ছিল এই সমাজ মাধ্যমের মাধ্যমে। যে ক্রিপ্টো ব্যবহার করছিলেন, সেগুলোতে খুব একটা ধরা পড়ছিল না। ধরুন একটা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছেন, সেটা ট্রেস করা মুশকিল হয়। হোয়াটসঅ্যাপ অনেকটা সেফ থাকে, ওই জন্যে অনেক গোপন কথা অনেকে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বলা হয়ে থাকে। নর্মাল কল করে না অনেকে, সেগুলোকে ট্র্যাক হয় বলে। এই জ্যোতি মালহোত্রার মতো মানুষজন ভারতের ক্ষতি করতে চেয়েছে। এরকম কত জ্যোতি মালহোত্রা রয়েছে ভারতের বুকে, তারা এই সামাজিক মাধ্যমকে ব্যবহার করে ভারতের ক্ষতি করতে চাইছে। তারা এই সমাজ মাধ্যমকে ব্যবহার করে
আমাদের শত্রুপক্ষ দেশগুলোকে স্ট্রং করতে চাইছে, ভারতের অবস্থান জানাতে চাইছে, ভারতের কোথায় আলো কোথায় অন্ধকার রয়েছে জানাচ্ছিল। এর মাধ্যমে পরিষ্কার হচ্ছিল যে তারা ভারতকে ভালোবাসে না, তারা পাকিস্তানকে ভালোবাসে। এই তার পিছনেই রয়েছে সমাজ মাধ্যম, এই সমাজ মাধ্যমকে ব্যবহার করেছে। আর সবচেয়ে বেশি নেপালে খেপে গেছে নেপালে খেপে গেছে গণমাধ্যম, আমাদের মতো মিডিয়ার লোকজন। তাদের মিডিয়ার প্রচারও বন্ধ করে দিয়েছে, মিডিয়ার অনেক প্রচারও বন্ধ করে দিয়েছে। স্বাভাবিক, আমি যে প্রচারটা করছি এর প্রচারটা যদি বন্ধ হয়ে যায় আমারও খারাপ লাগবে। সুতরাং সরকার একেবারে এটিকে কড়া হাতে নিয়েছে। সেটা আমি বলতে পারবো না কতদিন কি সরকার সেটা এই কড়া হাতে দমন করে এই মানুষকে আটকে রাখতে পারবে নাকি গর্জে উঠবে। আর সব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ছাত্র সমাজকে, যুব সমাজকে। কেন? এটাই স্বাভাবিক। যে কোনো মিশনে, সেটা বৈধ অবৈধ সেটা পরের বিষয়, যে কোনো মিশনে যুব সমাজকেই টার্গেট করা হয়। কেন? যুব সমাজের হাতেই সেই শক্তিটা রয়েছে, যেখানে তারা একত্রিতভাবে তারা না হওয়া জিনিসকে করে দিতে পারে। এই দেখুন না, ভোটে রিগিং থেকে শুরু করে ভোটে যাবতীয় যা বিষয় যুব সমাজকেই তো ব্যবহার করা হয়। কটা 45-50 লোককে ব্যবহার করা হয়। তারা ঠিক করে কথা বলতে পারে না, ঠিকঠাক স্কুলে যায়নি, তাদেরকে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়। যুব সমাজকেই করা হয়ে থাকে। সুতরাং যখন প্রতিবেশী দেশগুলো অসুস্থ থাকে, প্রতিবেশী দেশগুলো নড়বড় হয়ে যায়, তখন ভারতের ওপরে কিন্তু একটা মারাত্মক একটা চাল চলতে পারে। ভারতের ওপরেও যে আক্রমণ আগামী দিনে হবে না সে কথা কেউ বুক ঠুকে বলতে পারে না। আর তার জন্যই নরেন্দ্র মোদী বা দেশের স্বরাষ্ট্র দপ্তর, প্রতিরক্ষা দপ্তর, জল, স্থল, আকাশ, 3টে স্তরেই কিন্তু তারা একেবারে ঢেলে সাজাতে চাইছেন। কোনো বিক্ষোভ আন্দোলন সেগুলো করতেই পারে, সেগুলো দমন করাও সরকারের কাজ। সুতরাং এইভাবে একটার পর একটা দেশ পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হয়ে লাভটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না বাবু। এই তো ইউনিট সরকার বাংলাদেশে পরিবর্তন হয়ে কি লাভ হয়েছে? ইউনিট সরকার বাংলাদেশে এসে বাংলাদেশের কি লাভ হয়েছে? যুব সমাজ বা ছাত্র সমাজরা কি চেয়েছিল? কি চেয়েছিল? যে একনায়কতন্ত্র চলছে বাংলাদেশে, হাসিনা গায়ের জোরে সরকার চালাচ্ছে, সবকিছুর দাম বেড়ে গেছে, হাসিনা একতরফাভাবে চালাচ্ছে, এটার পরিবর্তন হতে হবে, দুর্নীতি হয়ে গেছে। সুতরাং সেটা পরিবর্তনের ফলে কি ইউনিস এসে কি আর্থিক বাজার স্বচ্ছ করে দিল? শাকসবজি খাবারের দাম কমে গেল, 10টা ছেলে চাকরি পেয়ে গেল বেশি? নাকি ইউনিট সরকার খুব মসৃণভাবে সরকার চালাচ্ছে? আর এই সরকারের তো মূল্যই নেই, যেটা ইলেক্টেড সরকার না, সিলেক্টেড সরকার। সেই সিলেক্টেড সরকারকে সরিয়ে এবারে এই ছাত্র সমাজই এবার দাবি তুলছে যে এবারে নির্বাচন করতে হবে। আর ইউনুস নির্বাচন করতে চাইছে না। একবার গদি সাদরা পেয়ে যায় যে সেই গদি কি সে হারাতে চাইবে? সুতরাং কেউ সেই হারাতে চাইবে না সেই গদি। আর এই রাজ্যে বা এই দেশে তার একটা ছোঁয়া লেগে যাচ্ছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো কখনো ভুলেই যান যে তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি মনে করেন তার রাজ্যটা তার দেশ হয়ে গেছে এবং সেটা ভারত থেকে আলাদা হয়ে গেছে। তিনি একটা দেশের প্রধানমন্ত্রী তিনি মনে করেন, যে কারণে মাঝে মধ্যে দেশেরই সমালোচনা করে ফেলেন। সুতরাং
আজকের এই পর্দাফাশ অনুষ্ঠানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হলো। আপনারা চোখ রাখুন নিউজ ওয়াচের পর্দায়। আবারও আসবো এরকম একটি তরতাজা বিষয় নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন নিউজ ওয়াচ। ধন্যবাদ।